হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবার অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটি হলো রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 3। আপনি যদি আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে এই পার্টের কিছু বুঝবেন না, তাই কষ্ট করে এই গল্পের সিজন 1-এর পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবেন। রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 এবং পার্ট 2 আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, কষ্ট করে ওইখান থেকে দেখে নেবেন। এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দিব, চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর একটু হাঁটলেই ওদের বাসা। তারপর হঠাৎ করে ঠিক আমার থেকে একটু দূরে একটি ফুলের টব পড়লো। আমি পিছিয়ে গেলাম, আর একটুর জন্য আমার মাথায় পড়েনি। যাক বাবা, বারবার বেঁচে গেলাম। তারপর আমি উপরে তাকাতেই দেখি রিফাত একটি কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রিফাতের এরকম ভয়ানক রূপ দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম, আমার পা কাঁপছে। তারপর আমি তাকে বললাম, তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? তুমি কি আমাকে মেরে ফেলার জন্য টপটি ফেলেছো? তারপর রিফাত রাগান্বিত কণ্ঠে বলল, তোকে না আসতে মানা করেছিল সে, তাহলে কেন আসলি তুই? তারপর আমি রিফাতের কথা শুনে আমি আমার দুগালে দুটি থাপ্পড় মেরে তার রিয়াকশন দেখার জন্য আবার উপরে তাকালাম। তখন বাজে রাত 12টা। তখন ছাদে তাকিয়ে দেখলাম ছাদে আর কেউ নেই। তারপর আমি আর কিছু না ভেবে কলিং বেল দিলাম বাসায়। সেদিনের মতো একে একেই দরজাটি খুলে গেল। তারপর ভালো করে দেখলাম কেউ আছে নাকি। তারপর আন্টি আন্টি বলে অনেকবার ডাক দিলাম, কিন্তু কেউ আসলো না। তারপর আমি রিফাতের পড়ার ঘরে গেলাম, যে দেখলাম ওই দিনের মতো রিফাত চুপচাপ বসে আছে। তারপর আমি রিফাত বলে ডাক দিলাম। তারপর সে আমাকে সালাম দিল এবং আমিও সালামের উত্তর নিলাম। তারপর রিফাত বলল, স্যার আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন কেন? আমি দেরি একদমই পছন্দ করি না। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা 3 বাজে। তারপর আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। তুমি আমার মাথার উপর ফুলের টব ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিফাত খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি কেন আপনাকে মারতে যাব? কেন? আমি তো জীবিত মানুষ পছন্দ করি। আমি এটা হেসে উড়িয়ে দিলাম, যেন আমি এটা ইয়ার্কি ভেবে নিয়েছি। কিন্তু আমার মনে অন্য কিছু চলছে। আমি জানি রিফাত এটা মজা করে বলেনি। আমার ভয় প্রকাশ করা যাবে না। তাহলে রিফাত কি মানুষ না? রিফাত দেখতে তো পুরাই স্বাভাবিক মানুষের মতো। তারপর হঠাৎ রিফাত বলল, স্যার আপনি তো পুরাই একটা সাইকো। আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকুই থাকা ভালো। লিমিটের বাহিরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে। রিফাতের এইসব রহস্যময় কথা শুনে আমি বললাম, আজাইরা কথা বাদ দাও, পড়ালেখায় মন দাও। পরীক্ষায় ফেল করলে তোমার মা আবার আমার বেতন কেটে দেবে। আচ্ছা, আজকে যে তোমার মাকে বাসায় দেখলাম না, তোমার মা কি বাইরে কোথাও গিয়েছে? তারপর রিফাত বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজ চাঁদ পরিপূর্ণ আকার ধারণ করেছে। কি অদ্ভুত কথা বলে ছেলেটা। তারপর আমি রিফাতকে বললাম, আমার অনেক পিপাসা পেয়েছে, আমার জন্য একটু পানি এনে দেবে? তারপর রিফাত সাথে সাথে চেয়ার থেকে উঠে চলে গেল। এ প্রথম রিফাতকে হাঁটতে দেখলাম। পায়ের দিকে লক্ষ্য করলাম, কিন্তু পা তো ঠিক আছে। সবাই বলে ভূতের পা নাকি উল্টো থাকে, কিন্তু রিফাতের পা তো সোজাই আছে। কিন্তু রিফাতের হাঁটার ধরনটা পুরাই আলাদা, মনে হয় যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। তারপর আমি বসে বসে ভাবছি, কি করব এখন? এখানে কোনো কিছুই স্বাভাবিক না, কিছু একটা হচ্ছে এখানে। রিফাতের মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, এসব কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। তারপর রিফাত আসলো পানি নিয়ে। আর কিছু না ভেবে গ্লাসটি নিয়ে 3 ঢোকে পানিটি খেলাম। এখানের পানির স্বাদ অনেক অন্যরকম মিষ্টি, গন্ধটাও মিষ্টি। তারপর হাত দিয়ে মুখটা মুছে হাতের দিকে তাকালাম, দেখলাম রক্ত লেগে আছে। তারপর হাতটা তাড়াতাড়ি করে শার্টের সঙ্গে মুছলাম। তারপর বুঝলাম রক্তটা আমার মুখের থেকে লেগেছে। তারপর বুঝলাম আমি রক্ত খেয়েছি। তারপর এটা ভেবেই আমার মনে হচ্ছে আমার নাড়ি ভুড়ি সব
সব উল্টিয়ে আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। এবার আর সাহস দেখানোর সাহস পেলাম না, তাই চেয়ার থেকে উঠে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটি খুলছেই না। তারপর দেখলাম রিফাত পড়ার রুমের দরজায় দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়াই নেই, পুরো স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে দরজা টানাটানি করতে করতে দরজাটি খুলেই গেল। তারপর আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দিলাম এক দৌড় দিয়ে সিঁড়ি থেকে নিচে নামলাম। এই কি, আমি এখনো রিফাতের দরজার সামনে, ওখানে এখনো রিফাত কোনো নড়াচড়া ছাড়া দাঁড়িয়ে আছে। তারপর আমি আবার সিঁড়ি দিয়ে নামলাম, কিন্তু আবার একই জায়গায় ফিরে আসলাম। তারপর আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আমাকে। তারপর আমি দৌড় দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক, মৃত্যু চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হবে। তারপর ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে থাকলাম, নিচে নামার জন্য কোনো কিছু আছে কিনা এটা খুঁজতে লাগলাম। তারপর নিচে নামার জন্য কোনো কিছু আছে কিনা এটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চোখে পড়লো কালো জুব্বা পরা কেউ দাঁড়িয়ে আছে, যেখানে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যার চর্চা করে তাদের অন্য ধরনের একটি পোশাক আছে। তখনই আমার মনে পড়লো রিফাত বলেছিল তার মা ছাদে এসেছে চাঁদ দেখার জন্য, তাহলে কি এটাই রিফাতের মা? তারপর আমি ডাক দিলাম আন্টি বলে। তারপর সে আমার দিকে তাকালো। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আন্টির অন্য আরেক রূপ, ভয়াবহ চেহারা, মুখে রক্ত লাগা, গলার মধ্যে অনেক ধরনের মালা লাগানো, হাতে কঙ্কালের ঘুলি। তারপর আমি ভাবলাম এখন কিছুতেই সেন্সলেস হওয়া যাবে না, সেন্সলেস হলেই বিপদ। তারপর আমি সেন্সলেস হওয়ার অভিনয় করলাম। তারপর 5 মিনিট পর ভাবলাম চোখ খুলে দেখি কি অবস্থা। তারপর আবার ভাবলাম যে না, আরো কিছুক্ষণ এভাবেই পড়ে থাকি। তারপর খেয়াল করলাম হঠাৎ ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছে। তারপর আমি কান খাড়া করে দিলাম কথা শোনার জন্য। তারপর আমি দেখলাম। তো এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। সবাইকে আল্লাহ হাফেজ।